ঠিক ৫০ বছর আগে শেখ মুজিবের হত্যার পর তখনকার হাইকমিশনার সমর সেন ফুলের তোড়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে। একদা যে শেখ মুজিবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল ঐতিহাসিক, তারই হত্যার পর তো তাড়াতাড়ি দিল্লি কেন ঢাকার সঙ্গে উঠে পড়ে লেগেছিল? বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক তিনি একটু প্রমাদ গুনলেন যে যদি ভারত বাংলাদেশ যে মৈত্রী চুক্তি আছে 25 বছরের, সেটা যদি ইনভোক করে, তার কয়েকটা ক্লজ আছে, তাতে যদি কোনো দেশ যদি তার ভেতরে অশান্তি অস্থিতিকর অবস্থা যদি তৈরি করা হয়, তাহলে এক দেশ অন্য দেশের অ্যাসিস্ট্যান্সে যাবে। যার জন্য কি বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করে তখন সমর সেন ঢাকায় ছিলেন না, তিনি তখন দিল্লিতে। সমর সেনের কিন্তু একটা ভালো রিলেশন ছিল। সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠালেন, আপনি অতি সত্বর আজিব যেন উনি বাংলাদেশেরই কোনো রাষ্ট্রদূত না, এবং এসেই আপনি আমার সাথে দেখা করুন। সেই মেসেজ পাওয়ার পর সমরবাবু আর দেরি না করে 18 তারিখেই তিনি ফিরে এলেন, এবং 19 তারিখে সমর সেনকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, এবং সমর সেন গেলেন, গিয়ে ফুলের স্তবক একটা দিলেন, একে খন্দকার মোশতাককে দিয়ে ফাইল থেকে একটি চিঠি বার করলেন। তাতে লেখা ছিল, আপনারা যদি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন, ভারত will be forced to invoke certain clauses of the Indo-Bangladesh Treaty, আমাদের ইন্টারভিন করতে হবে। তো সেইটা শুনে খন্দকার মোশতাক একেবারে হিজ জজ ফেল অ্যান্ড হি একেবারে থপ করে চেয়ারে বসে পড়লেন। যাই হোক, হি গট দ্য মেসেজ, এবং বাংলাদেশ ওই পথে আর এগোলো না। চলে আসা যাক সেই ঘটনার ঠিক ৪৯ বছর বাদে। ঘটনাবহুল ৮ আগস্ট নাটকীয়ভাবে পতন হলো ভারতের পরীক্ষিত মিত্র শেখ হাসিনার। এবারে কিন্তু দেখা গেল বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিল্লির বিন্দুমাত্র বরং রীতিমতো অনীহা। দুটো পরিস্থিতির মধ্যে আই ফিল প্র্যাগম্যাটিক ছিল তখনকার লিডারশিপ, যে যেটা হয়ে গেছে সেটা তো একটা ফেজ বন্ধ হলো। তো আমাদের তো এমন না যে আমাদের, সে তো তখনও আমাদের পাশের নেইবার, তো তার সঙ্গে তো আমাদের যোগাযোগটা রাখ। সো লেটস গেট অন উইথ ইট, মানে সেই মতন একটা বোধহয় তখন প্র্যাকটিক্যাল একটা আইডিয়া বা একটা চিন্তাধারা। এখন আমার যেটা মনে হয় যে এক তো হয়তো হতে পারে যে আমরা যে ভুল হয়েছি বা আমাদের কোনো ব্যাপার ভুল, সেটা অ্যাকসেপ্ট করার হয়তো জায়গাটা এখনো তাদের কাছে খুলে যায়নি। তারা ভাবছে যে না, আমরা সামাল দিতে পারবো। যেটা হচ্ছে, এটা একটা ইন্টারিম, লিটারালি ইন্টারিম একটা পিরিয়ড। নরমালসি ফেরত আসবে, আর নরমালসি মানে আবার সব পলিটিক্যাল পার্টি একসঙ্গে কাজ করবে, তার মধ্যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা অফকোর্স ক্রিটিক্যাল ফর আস আ প্লেয়ার দেয়ার। দিল্লিতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন শেখ হাসিনার পতনের পর ঢাকায় যে সরকার ক্ষমতায় এসেছে, ভারতের মতে তাদের কোনো বৈধতা নেই এবং সেখানে ইসলামপন্থীদেরই প্রাধান্য। আর ঠিক সে কারণেই শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরও দিল্লির দিক এখন তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সরকারটা যেটা এখন বাংলাদেশে আছে, আমরা মনে করি এটা একটা ইল্লিগ্যাল সরকার। তো আমরা যদি এখন যদি মানে কথাবার্তা যদি বলতে, এমনিতেও যদি বাংলাদেশের সাথে যদি একটা নরমালাইজ করতে হয় রিলেশনশিপটাকে, কাদের সাথে কথা বলবে? দ্বিতীয় কথা, আমি তো মানে আচম্বিত হয়ে যাই যে মানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সারা জীবন কিন্তু মাইক্রো ফাইন্যান্সিং এর কাজটা করেছেন। তার মানে থিওক্রেটিক ইসলাম কিংবা ওয়াহিবি ইসলামের হিসাবে যদি মাইক্রো ফাইন্যান্সিং ইজ আ ক্রাইম, ইসলামিক ইয়েতে তো মানে মাইক্রো ফাইন্যান্সিং এর কোনো জায়গা নেই। তো জামাত কি করে যে উনাকে দুদিনের মধ্যে গলা কোলাকুলি করে কি করে যে উনাকে বসিয়ে দিলেন, এটাও সারপ্রাইজিং। কে যদি ওরা শেখ মুজিবুরের ইতিহাসটা মুছে দিতে চায়, যতই চেষ্টা হোক না কেন, শেখ মুজিবুরের ইতিহাসকে বাংলাদেশের জনগণ নেক্সট টু ইম্পসিবল। সমকালীন ইতিহাসের গবেষকরা মানেন শেখ মুজিবের জীবনের নানা কারণে ভারতের সঙ্গে তাঁর সম্পর্কে শেখ হাসিনার সঙ্গে, আর সেটাও সম্ভবত ১৯৭৫ আর ২০২৪ ভারতের দুরকম আচরণের আরেকটা কারণ। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি।